বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই সব থেকে বেশি যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। মানুষজন একেবারে কেঁদে কোকিয়ে গড়িয়ে পড়ছে 12 পাতার একটা ফর্ম দেখে। অনেকেই এটা নিয়ে নানা আলোচনা করছে, সমালোচনা করছেন। কিন্তু সত্যি কি এতই কঠিন এই ফর্ম? এত সমালোচনার কি সত্যিই দরকার রয়েছে? কিভাবেই বা করবেন এই ফর্ম ফিল আপ? আজ আলোচনা করব সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2021 এবং 2024-এর নির্বাচনে মহিলা ভোট ছিল একটা বড় ফ্যাক্টর। লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে বিপুল ভোটে 2021 সালে জয়যুক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2024 সালেও দুর্দান্ত ফল করেছিল লোকসভায় তৃণমূল। লক্ষ্মীর ভান্ডারের বদলে 2026 সালে বিজেপির মাস্টার স্ট্রোক ছিল অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় আসার পর তাই অন্যান্য কাজের পাশাপাশি প্রতিশ্রুতি মতোই অন্নপূর্ণা ভান্ডার নিয়েও তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি সরকার। সেই মতো একটা ডেডিকেটেড পোর্টাল খোলা হয়েছে, ফর্মও তাতে আপলোড করে দেওয়া হয়েছে। ফর্ম আসতেই দেখা যাচ্ছে বেশ লম্বা দীর্ঘ একটা ফর্ম, আর এই ফর্ম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 12 পাতার একটা ফর্ম রয়েছে, পিডিএফ ফর্ম। অনেকেই সেটা নিয়ে সমালোচনা করছেন। রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই 12 পাতার ফর্ম এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাইয়ের সিদ্ধান্তটি কোনো রাজনৈতিক জটিলতা নয়, বরং একটি সুদূর প্রসারী এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা, যাকে আমরা ইংরেজিতে গুড গভর্নেন্স বলে থাকি, সেটা গড়ে তোলার অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ বলা যায়। দেখুন, সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য হওয়া উচিত সমাজের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা দরিদ্র এবং প্রান্তিক মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। আগের ব্যবস্থায় ঢালাওভাবে সবাইকে সুবিধা দিতে গিয়ে দেখা গেছে অনেক সচ্ছল বা সরকারি চাকরিজীবী পরিবারের মহিলারাও এই সুবিধা পাচ্ছিলেন। এমনকি এক একজনের বাড়িতে এসি রয়েছে, গাড়ি রয়েছে, 2তলা 3তলা বাড়ি রয়েছে, গা ভর্তি গয়না রয়েছে, তারা পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। এবার এই 12 পাতার ফর্মের মাধ্যমে প্রকৃত দুস্থ এবং যোগ্য মহিলাদের চিহ্নিত করা সম্ভব হবে, যাতে ধনী বা অন্যান্য কেউ গরিবের হকের টাকা কেড়ে নিতে না পারে। এছাড়াও এই যে 12 পাতার ফর্মটা দেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু সরকারি কোষাগারের টাকার সঠিক ব্যবহার সম্ভব। কিভাবে? মানে ধরুন, প্রতি মাসে 3000 টাকা দেওয়া মানে রাজ্যের কোষাগারের ওপর একটা বিশাল আর্থিক দায়িত্ব। এই টাকা কোনো রাজনৈতিক দলের তহবিল থেকে আসে না, এই টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাই সরকারি টাকার প্রতিটি পয়সা যাতে অপচয় না হয়ে সঠিক জায়গায় পৌঁছয়, তা নিশ্চিত করার যে কোনো দায়িত্বশীল সরকারের প্রধান কর্তব্য। পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনিং এর মাধ্যমেই কেবলমাত্র এই আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। অতীতে বহু সরকারি প্রকল্পে ভুয়ো উপভোক্তা সাজিয়ে বা তথ্য গোপন করে কোটি কোটি টাকার দুর্নীতি এবং কাটমানির অভিযোগ আমরা দেখেছি। এই ফর্মে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং সম্পত্তির খতিয়ান চাওয়ার ফলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল এবং স্বচ্ছ হয়ে যাবে। ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র সাধারণ মানুষকে ঠকানোর বা কাটমানি খাওয়ার সুযোগ পাবে না। এই ফর্মের মাধ্যমে রাজ্যের মহিলাদের একটি অত্যন্ত সমৃদ্ধ এবং নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি হবে। এর ফলে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য বীমা, ক্ষুদ্র কুটির শিল্পের ঋণ প্রদান বা অন্যান্য কোনো কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কল্যাণমূলক স্কিমের সুবিধে সরাসরি ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেওয়া অনেক সহজ হবে। এটি আসলে মহিলাদের দীর্ঘমেয়াদী ক্ষমতায়নের একটা ব্লুপ্রিন্ট বলা যায়। এক কথায় বলতে গেলে ফর্মের দৈর্ঘ্য হয়তো সাময়িকভাবে একটু জটিল মনে হচ্ছে আপনাদের, কিন্তু আসলে এটা একটা ওয়ান টাইম প্রসেস বা একবারের প্রক্রিয়া। সৎ এবং যোগ্য আবেদনকারীদের ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে এই ফর্ম পূরণে সব রকম সাহায্য করবে। এর উদ্দেশ্য একটাই, স্বচ্ছতা, সততা এবং অন্তর্দয়, অর্থাৎ সর্বশেষ প্রান্তিক ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া। আর তার থেকে বড় কথা, সরকারের টাকা তো অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে দান খয়রাতি করা যেতে পারে না, তাই না? মানে আমার আপনার কষ্টার্জিত ট্যাক্সের টাকা কোনো অবৈধ অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিরা নিয়ে চলে যাবে, কোনো পুরুষ মানুষ নিয়ে চলে যাবে, যেটা লক্ষ্মীর ভান্ডারে হচ্ছিল বারবার করে, সেটা যাতে না হয় সেটাও দেখা সরকারের দায়িত্ব। ইতিমধ্যেই প্রায় 30 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডারের নাম ধরা পড়েছে। এই নামগুলো ধাপে ধাপে স্ক্রিনিং হবে, বাদ যাবে। আমরা টিভির পর্দায় দেখেছি, মিডিয়ায় দেখেছি, বহু পুরুষ মানুষ এই সুযোগের সুবিধা পাচ্ছিলেন। কাজেই এই সরকারের একটাই লক্ষ্য,
স্বচ্ছ যোগ্য ব্যক্তিদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। এবার আসি 12 পাতার ফর্মের বিষয়, যেটা নিয়ে প্রচন্ড হইচই হচ্ছে। সত্যি কি 12 পাতার ফর্ম ভরতে হচ্ছে? একেবারে মাধ্যমিকের খাতায় যেমনি লিখতে হয়, উচ্চ মাধ্যমিকে লিখতে হয়, অতখানি কি লিখতে হচ্ছে? না, একেবারেই নয়। ফর্মটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এক একটা করে পাতা আমি দেখাবো, আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবে ফর্মটা খুব ইজি। 12 পাতার মধ্যে কার্যত 6 পাতা শুধু টিক চিহ্ন, যেটাকে আমরা টিক মার্ক বলি, সেটা দিয়ে পূরণ করা যাচ্ছে। সেখানে বিশেষ কোনো লেখালেখি নেই। বিরোধীরা 12 পাতার ফর্ম বলে যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তার সম্পূর্ণ ভিত্তিহীন। ফর্মটা খুললেই বোঝা যাবে, যেটা আমি বলছিলাম, এর মধ্যে 6 পাতা জুড়ে কেবল সহজেই হ্যাঁ অথবা না, আছে বা নেই এই জাতীয় প্রশ্ন রয়েছে। কোনো জটিল বিবরণ লেখার প্রয়োজন নেই। আবেদনকারীকে শুধু সঠিক বাক্সে একটা টিক চিহ্ন দিতে হবে। ফলে সাধারণ মানুষ বা কম জানা মহিলাদের জন্যও এই ফর্ম পূরণ করা অত্যন্ত সহজ। এবার আসুন তার পরের দিকে। 12 পাতা থেকে 6 পাতা বাদ চলে গেল। এবার এই ফর্মের একটা বড় অংশ, প্রায় 3 পাতা, শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণীর আবেদনকারীদের জন্য বরাদ্দ। যারা সিএএ মানে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন করেছেন, কিংবা এসআইআর এর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, এই 3 পাতা কেবল তাদেরই পূরণ করতে হবে। সাধারণ আমজনতা বা বাকি সাধারণ যারা আবেদনকারী রয়েছেন, তাদের এই পাতাগুলো ছোঁয়ার কোনো প্রয়োজন নেই। ফলে সাধারণ মানুষের জন্য প্রকৃত লেখার পাতা মাত্র 3টে। তাহলে 12 পাতার ফর্ম থেকে কমে হলো 3 পাতার ফর্ম। হিসেব কষলে দেখা যাবে পুরো ফর্মটা সম্পূর্ণ করতে বড়জোর 30 মিনিট বা আধ ঘন্টা সময় লাগবে। বছরে 36,000 টাকা পাওয়ার জন্য এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য মাত্র আধ ঘন্টা সময় দেওয়াটা কোনো বড় ত্যাগ বা সমস্যা হতে পারে না। আপনি একটা রেস্টুরেন্টে খেতে যান, খাবার অর্ডার দিলে আপনার আধ ঘন্টা সময় লাগে। আপনি দুর্গাপুজোর আগে বা ঈদের আগে জামা কাপড় কিনতে কোনো শপিং মলে যান, লম্বা লাইন থাকে ট্রায়াল রুমের বাইরে, লম্বা লাইন থাকে বিলিং সেকশনে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। বিরোধীরা ফর্মের পাতা দেখিয়ে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভীতি বা প্যানিক ছড়ানোর রাজনীতি করছে, তারা একবার ফর্মটা নিজে খুলে দেখুন, তাদের মিথ্যে প্রচারের বেলুন ফেটে যাবে। এমনকি ফর্ম তোলার জন্য কড়া রোদে বিডিও অফিস বা কোনো ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আর হয়রান হতে হবে না। সরকার জানিয়ে দিয়েছে, নিজেই উদ্যোগী হয়ে অন্নপূর্ণার ফর্ম প্রতিটি যোগ্য পরিবারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যারা ফর্ম পূরণ করতে পারবেন না, ফর্ম পূরণ করতে অসুবিধে হবে, তাদের জন্য সরকারি আধিকারিকরা রয়েছেন, যারা ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক, তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। কাজেই বিভ্রান্ত হবেন না। এবার বলি কারা এই টাকা পাবেন না বা কি কি নিয়ম আছে, ঝট করে একবার বলে দিই। প্রথমে বলি বয়সের কি শর্ত রয়েছে। যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি, তারা এই সুবিধে পাবেন না। কেবলমাত্র 25 থেকে 60 এই বয়সের যে মহিলারা রয়েছেন, তারাই এই টাকা পাওয়ার যোগ্য। এরপরে যে প্রশ্নটা সব থেকে বেশি ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে স্বামীর বা পরিবারের অন্য কেউ যদি চাকরি করে, উপার্জন করে, তাহলে কি আমি পাবো না এই টাকা? একেবারেই কিন্তু নয়। যদি আপনার স্বামী সরকারি বা বেসরকারি যত বড় অফিসারই হোক না কেন, যত টাকারই চাকরি করুন বা ব্যবসা করুন, পরিবারের অন্য কেউ যেমন বাবা, দাদা, ভাই, মা, বোন যত ইচ্ছে উপার্জন করুন বা ইনকাম ট্যাক্স দিন, তাতে আপনার এই টাকা পেতে কোনো অসুবিধা হবে না।
শর্ত শুধু একটাই, আপনার নিজের যেন কোনো সরকারি ফিক্সড বেতনের চাকরি বা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতো আয় না থাকে। এবার বলি চাকরি এবং করের কি কি শর্ত রয়েছে, মানে কারাই অনুদান পাবেন না। কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকার, সরকারি স্কুল, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অধীনে কোনো ফিক্সড বেতনে চাকরি করেন, তবে তিনি এই টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজের সরাসরি পেনশন পান, তারাও পাবেন না। যারা বেসরকারি চাকরি করেন বা নিজের ব্যবসা রয়েছে, যেমন ধরুন দোকান হতে পারে, বুটিক হতে পারে, ক্লাউড কিচেন হতে পারে, বিউটি পার্লার হতে পারে বা অন্যান্য যে কোনো ধরনের ব্যবসা, নিজের নামে ব্যবসা রয়েছে এবং বছরে 12 লক্ষ টাকার উপর আয় করে ইনকাম ট্যাক্স দেন, তারা এই 3000 টাকা পাবেন না। তবে এমন ব্যবসা রয়েছে আপনার বা এমন চাকরি আপনি করেন যেটা আপনার ট্যাক্স স্ল্যাবের নিচে এবং ইনকাম ট্যাক্স আপনি দেন না, তবে অবশ্যই আপনি টাকা পেতে পারেন। স্বামী জীবিত আছেন এবং পেনশন পান কিন্তু স্ত্রী গৃহবধূ, সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। কিন্তু স্বামীর অবর্তমানে স্ত্রী যদি তার জায়গায় ফ্যামিলি পেনশন সরাসরি নিজের নামে পান, তবে তিনি আর কিন্তু এই যোজনার টাকা পাবেন না, যোজনায় আবেদন করতে পারবেন না। 2026 সালের এসআইআর এ যাদের নাম বৈধ নাগরিক হিসেবে কাটা গিয়েছে, তারা এই টাকা পাবেন না। পরবর্তীকালে ট্রাইব্যুনালের মাধ্যমে যখন আপনার নাম উঠে যাবে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনি যোগ্য হয়ে যাবেন এই ভাতা পাওয়ার জন্য। তবে বিশেষ ক্ষেত্রে দুটো ছাড় রয়েছে। যারা সিএএ তে আবেদন করেছেন কিন্তু এখনো সার্টিফিকেট পাননি, তারা টাকা পাবেন। যাদের নাম ভুলবশত এসআইআর এ ওঠেনি বা কাটা গেছে, তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তারাও টাকা পাবেন। এবার একটা প্রশ্ন যেটা আরো আসছে বারবার করে, নতুন করে কি আবেদন করতে হবে নাকি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে? হ্যাঁ, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন, তারা অন্নপূর্ণা যোজনা ভান্ডারে 3000 টাকা পাবেন, কিন্তু সবাইকেই নতুন করে আবেদন করতে হবে। যতজন যারা যারা টাকা পেতে চাইছেন অন্নপূর্ণা ভান্ডার যোজনায়, তাদের প্রত্যেককে নতুন করে আবেদন করতে হবে। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাননি বা যাদের সবেমাত্র 25 বছর বয়স হলো, তারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজে বা সাইবার ক্যাফেতে গিয়ে নতুন রেসিপিয়েন্ট হিসেবে আবেদন করতে পারবেন। আপনার ফোন নাম্বার দিয়ে নাম রেজিস্টার করবেন, যে ফোন নাম্বারটার সঙ্গে ব্যাংক এবং প্যান এবং আধার লিংক রয়েছে সেই নাম্বার দিয়ে রেজিস্টার করবেন। তারপর আপনার ফোনে ওটিপি পাবেন এবং তারপর নতুন রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি ফর্মটা পূরণ করতে পারবেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুটি জরুরি কাজ রয়েছে, আপনাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটির সঙ্গে যেন আধার কার্ড লিংক বাধ্যতামূলক থাকে, যাতে কোনো ভুতুড়ে অ্যাকাউন্টে আপনার টাকা চলে না যায়। এছাড়াও আপনাকে ডিবিটি অ্যাক্টিভেশন করতে হবে। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যে অ্যাকাউন্টে সরকারি সুবিধা পেতে চান সেটিকে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি অপশন চালু করতে হবে। এটা মাত্র কয়েক মিনিটের কাজ। এখন হয়তো প্রচন্ড লাইন পড়ছে ব্যাংকে, আমরা দেখতে পাচ্ছি লম্বা কিউ, লম্বা লাইন। কিছুদিনের মধ্যে এই লাইন কমে যাবে, ভিড় কমে যাবে, তারপর ধীরে সুস্থে গিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। দেখুন, আজকের দিনে বিভিন্ন স্বার্থে মানুষকে ভুল বোঝানোর জন্য প্রচুর লোক বেড়ে গিয়েছে। তাই কনফিউশন দূর করতে এবং সাধারণ মানুষের উপকার করতে এই ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিন। আপনাদের কি মনে হয় কতদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যেতে পারে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।